বাড়ছে না জ্বালানি তেলের দাম, রাতে ফিলিং স্টেশন বন্ধ চান মালিকেরা, পাম্পে এখনও দীর্ঘ লাইন। শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন ও সশরীরে ৩ দিন ক্লাসের কথা ভাবছে সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার। হামে মার্চে ৩২ শিশু মৃত্যু, ২ কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা, কেনা হচ্ছে ১০ ধরনের টিকা। ইরানে মার্কিন ইসরায়েল হামলা অব্যাহত, যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর সমালোচনা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। জ্বালানি সংকট কাটেনি রাজধানী পেট্রোল পাম্পগুলোতে, দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। বেশ কিছু পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পাম্পে শৃঙ্খলা বজায় রাখতে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে এপ্রিলে বাড়ছে না দাম। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকটের আশঙ্কার প্রভাবে পেট্রোল পাম্পগুলোর চিত্রের কোনো পরিবর্তন নেই। দিনের পর দিন দীর্ঘ লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। 2 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তেল সংগ্রহ করতে, তাও আবার পাম্পের ইচ্ছেমতো রেশনিংয়ের উপর নির্ভর করতে হচ্ছে। এটা কারণ হচ্ছে আমরা যারা নেই তারা অনেক সময় রিজার্ভে টেন্ডেন্সি করা বেশি। যদি সবার ভিতরে থাকে যে হ্যাঁ সবাই একদম ভরে ভরে নেব, তখন তো ঘাটতি পড়বেই না, চাহিদা মোতাবেক অতটা পাচ্ছি না। 2 গাড়ি 3 গাড়ি তেল হলে পরে আমাদের 24 ঘন্টা চলছে, কিন্তু এখন আপনার 6 গাড়ি করে দিতে আছি, তারপরে হচ্ছে মানে তেল শেষ হয়ে যাচ্ছে। গ্রাহকরাই বলছেন মজুদ প্রবণতার কারণে কৃত্রিম সংকট হয়েছে, আর পাম্প কর্তৃপক্ষ বলছে স্বাভাবিকের তুলনায় চাহিদা বেড়েছে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত। আমি আগে যা তেল পাতাম আমি এখনও তাই পাচ্ছি, ডিপো থেকে এখনও তাই সেটা আমাকে দিচ্ছে, কিন্তু আসলে মানুষের চাহিদাটা বেড়ে গেছে। কারণ 5 লিটার লাগলে সে নিচে 15 লিটার 20 লিটার জমাচ্ছে। আতঙ্কের কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত তেল সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত আপনারা যে পরামর্শ দিয়েছেন, এটা কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না সরকারের কাছে? ভাই আমরা পরামর্শ চাইছি সরকারের কাছে। আপনার এই যে 2টা থেকে 3টা কে দায়িত্ব নেবে বলেন তো, যদি পাম্পে আগুন ধরে দেয়, মারামারি করে? তবে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, জ্বালানির মজুদ নিয়ে এ পর্যন্ত কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। পাম্পগুলোর সংকট মনস্তাত্ত্বিক বলেও মন্তব্য করেন তিনি। পাম্পের দীর্ঘ লাইন সম্পর্কে গতকালকে বলেছি যে এটা কিছুটা মনস্তাত্ত্বিক, কারণ আমরা তো কোনো সমস্যা দেখছি না। আপনার যদি একদিকে মজুদের টেন্ডেন্সি থাকে, তাহলে চাহিদা কিন্তু আমি মেজার করতে পারবো না। যার যেটুকু দরকার সেভাবেই বরাদ্দটা দেওয়া হয়। মন্ত্রণালয় জানায় এ পর্যন্ত দেশে অকটেন ৭,৯৪০ মেট্রিক টন, ১১,৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪,৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ আছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায়ও জ্বালানি তেলের সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। অনেক তেলের ডিপো ও ফিলিং স্টেশনে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হচ্ছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। জ্বালানি তেলের সংকট তীব্র হতে পারে এমন আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে আজও যানবাহনের ভিড় লক্ষ্য করা গেছে। আর যেখানে সরবরাহ চলছে সেখানে দীর্ঘ সারিতে অপেক্ষা করছে যানবাহনের চালকরা। আবার অনেক ফিলিং স্টেশনে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দিনের কিছু সময় বিক্রির পর বিতরণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে হতাশ হয়ে ফিরছেন যানবাহন চালকরা। রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। রাজবাড়ীর 10টি তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে কাটেনি ভোগান্তি। চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। ফিল্ডে আসলে আমরা এই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে দাঁড়ায় তেল নিচ্ছি। আসলে ওনাদের সত্যটা বললে সমস্যা কোথায়, যে আমরা সমস্যায় আছি, সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, সমস্যা এটা। তাহলে তেলের যে একটা সমস্যা আছে এটা স্বীকার করে নিলেই তো হয়। সারাদিন দাঁড়া দেখে 200 টাকা তেল পেলাম, এটা তো সুন্দর। চাকুরিজীবী তারা তো লাইনে ঘন্টার পর ঘন্টা তো দাঁড়ায় থাকার মতো সময় নেই, কারণ আমাদেরকে অফিসে অ্যাটেন্ড করতে হবে। নাটোরের পেট্রোল পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। গাজীপুরের কোনাবাড়িতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা
34,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দেশের বিভিন্ন স্থানে অবৈধ জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে অভিযান চালানো হয়। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব মহানগরীর স্কুল পর্যায়ে ক্লাস 3 দিন অনলাইনে ও 3 দিন সশরীরে করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন জানান, বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় বিষয়টি চূড়ান্ত হবে। ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। স্কুলগুলোকে তারা নতুন বাস সিস্টেম করা, ইন্ট্রোডিউস করা, বাসে আসা, এই সেগুলো নিয়ে ভাবনা চলছে। ইলেকট্রিক বাস, ব্যাটারি সিস্টেম বাস, সোলার এনার্জি বাস, এগুলি কিভাবে আমরা এই প্রবলেম ফেস করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী ডিরেকশন দিয়েছেন আমাদেরকে, সেই ওনার ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করছি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত 38 শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে শুধু মার্চেই মারা গেছে 32 শিশু। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও হামে প্রতিষেধক টিকা না দেয়ায় ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। হাম প্রতিরোধে নতুন করে 2 কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এখন রোগের উপসর্গ ঠান্ডা, কাশি, জ্বর, এটা আমরা ধরতে পারি না। খারাপ অবস্থা, বমি, প্রচুর কান্না। আমরা সকালবেলায় শুক্রবার দিন আইসা পড়ছি। জ্বর, শরীরে র্যাশ নিয়ে নারায়ণগঞ্জের 2500 থেকে নাতনিকে নিয়ে গত শুক্রবার ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এর আগে ঘুরেছেন আরও 2টি হাসপাতাল। নাতনি নিউমোনিয়া আক্রান্ত, তাই লাগছে অক্সিজেনও। এরকম সমস্যা ও লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেক শিশু। রাজধানীর শিশু হাসপাতালে সবশেষ 24 ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন 22 জন। আক্রান্ত হয়ে ভর্তি আছেন 52 জন। তাদের শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, নিউমোনিয়া দেখা দিচ্ছে। মানে আসছি একটার জন্য, এখন 4-5টা সমস্যা, আবার সাথে হাম। ডক্টর ধারে গেলাম, যার পর ওরা বললো যে এটা নর্মালি কিছু না, এটা স্কাবি যে রোগটা বের হয়েছে ওটাই ওর হচ্ছে। চিকিৎসকরা বলছেন এটি সংক্রামক ব্যাধি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন রোগী থেকে কমপক্ষে 18টি শিশু আক্রান্ত হতে পারে। যদি কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি বাচ্চা অপুষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া খুব খারাপ হতে পারে। দেশে এখনও 74,000 শিশু একটিও হামের টিকা নেয়নি, আর 4 লাখ শিশু টিকার ডোজ পূরণ করেনি। 34% হলো 9 মাসের নিচে, মানে তারা কোনো টিকা দেওয়ার বয়সই হয় নাই। হ্যাঁ, আর হলো 18% হলো 9 মাস থেকে 1 বছর, পেলেও একটা ডোজও তো পেয়েছে। কাজে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়েছে টিকা মানে কমপ্লিট ডোজ হয় নাই, অথবা টিকা দেওয়ার বয়স হয় নাই, সেজন্য। সারা দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে 38 শিশুর মৃত্যু হয়েছে, আর গত 1 সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে 3 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 6 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছেন। এদের বেশিরভাগই হামের টিকা নেননি অথবা পূর্ণ ডোজ পূরণ করেনি। ফলে সরকার নতুন করে 2 কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এছাড়া হামে আক্রান্ত হয়ে কুমিল্লা ও চাঁদপুরে 3 জন করে এবং নাটোরে 1 শিশুর মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া রোগীর চাপ সামাল দিতে ঢাকা সহ জেলা হাসপাতালগুলিতেও খোলা হয়েছে বিশেষ ওয়ার্ড। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে হামে প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে হামসহ 10 ধরনের টিকা কিনতে সরকার ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে। দ্রুত সময়ের মধ্যে এই টিকা দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। বলেন, টিকা দেশে পৌঁছালেই সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু করা হবে। সচিব বলেন, করোনা মহামারী চলাকালে টিকাদান কার্যক্রমে কিছুটা স্থবিরতা তৈরি হয়েছিল। সেই ঘাটতি পূরণে এবার বৃহৎ পরিসরে টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হবে। এ সময় রাজশাহীতে হামসহ বিভিন্ন রোগে শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছি, এই টিকা ক্রয়ের বিষয়টা আমরা পেমেন্টও করে দিয়েছি।
আমরা ইউনিসেফকে চিঠি দিলে আমরা টিকা পেয়ে যাব। আমাদের কোল্ড চেইন রেডি আছে, আমরা টিকা পেয়ে গেলে আমরা টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়নে জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রকৃত সমস্যা চিহ্নিত করে তার সমাধানে কাজ করবে সরকার। বৈশ্বিক প্রেক্ষাপটে সংঘাত ও সহিংসতা প্রসঙ্গ টেনে তিনি বলেন, পৃথিবী ক্রমে অস্থির হয়ে উঠছে, তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের নিজেদের বিচ্ছিন্ন না ভাবার আহ্বান জানান তিনি। এদিকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি আদিবাসী সমাবেশ আয়োজনের কথাও জানান মির্জা ফখরুল। যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা, একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে এ নিয়ে বিরোধী দলের আনা মুলতবি প্রস্তাবের ওপর সরকারি দলের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ ও বিরোধী দলের হাসনাত আবদুল্লাহর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনা সৃষ্টি হয়। অভ্যুত্থানের পরে এই সংবিধানের কিছু অংশ ওনারা মেনেছেন, কিছু অংশ ওনারা মানেন নাই। ওনারা কেবল ওই অংশটাই মেনেছেন যে অংশটা ওনাদের পক্ষে গিয়েছে, যে অংশটা ওনাদের বিপক্ষে গিয়েছে এই অংশটা ওনারা মানেন নাই। মাননীয় স্পিকার, এই ধরনের প্রকৃতি সম্পন্ন যারা আছে বাংলাদেশের পার্লামেন্ট যারা দেখছেন তারা সিদ্ধান্ত নেবেন। যারা কখনো কখনো কনফর্মিস্ট, যারা কখনো কখনো রিফর্মিস্ট, তারা মূলত হচ্ছে অপরচুনিস্ট। যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। উই হ্যাভ নো প্রবলেম উইথ জুলাই সনদ, আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় করতে চাচ্ছেন, এবং আমরা আমাদের ডিসেন্ট, নোট অফ ডিসেন্ট আগে থেকেই দেওয়া। আমাদের প্রক্রিয়া ছিল, আপনারা দেখেন, উইথ ডিউ রেসপেক্ট, একদম রেসপেক্টের সাথেই বলি, আপনারা সেই সময় রেভলিউশনারি গভর্নমেন্ট করেন নাই কেন? নর্মাল গভর্নমেন্টে গেলেন কেন? ট্রানজিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন। লেটস রিরাইট দ্য কনস্টিটিউশন, ছিঁড়ে ফেলে দিতেন কনস্টিটিউশনকে, নতুন করে সংবিধান বানাতেন। এক যুগেরও বেশি সময় আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলার পরবর্তী শুনানির জন্য 5 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। দুপুরে ডিবির মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করা হয়। পরে সাংবাদিকদের চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বরের হত্যাযজ্ঞের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, দ্রুতই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর যত মামলা হয়েছে সবগুলো তথ্য উপাত্ত আনা হচ্ছে। মামলাগুলোতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা যাচাই বাছাই করবে প্রসিকিউশন। পতিত সরকারের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে বারবার বিতর্ক তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এতে সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে জনগণ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনে জিয়া শীর্ষক আলোচনার সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষণার সঠিক ইতিহাস জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিগত সময়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার বারবার সঠিক ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে উল্লেখ করে তিনি বলেন, আইন লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনা হবে। আলোচনার সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের সার্বিক উন্নয়নে গতানুগতিক বাজেট থেকে বেরিয়ে এসে বাস্তব ভিত্তিক বাজেট প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। অন্যদিকে নতুন অর্থ বছরে করের হার অপরিবর্তিত রেখে আয়কর আওতা বাড়ানোর কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আরাফাত ইসলামের রিপোর্ট। আসন্ন 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে প্রাক বাজেট ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। এ সময় অর্থনৈতিক দুরবস্থা কাটাতে ও বাজেট কেন্দ্রিক আয় বাড়াতে সরকারকে নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন সংগঠনটির আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। বাজেটের জন্য আর্থিক ব্যবস্থাপনাটা, সরকারি আর্থিক ব্যবস্থাপনাটা হলো এর হৃৎপিণ্ড, এইটি হলো আসল জিনিস। এটার প্রথম বিষয় হয়েছে তো ফিসকাল স্পেস। আমি বলেছি সরকারের অর্থ খরচ করার ক্ষমতা অনেক সীমিত। এছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ভর্তুকির বিষয়ে সরকারকে তড়িঘড়ি না করারও তাগিদ দেন তিনি। প্রতি মুহূর্তে আপনি জ্বালানির দামকে সহজ রাখার জন্য নিজের এক্সাইজ এবং যদি ট্যাক্স আপনি কমিয়ে দেন, তো স্বাভাবিকভাবে আপনার অন্য ক্ষেত্রে ব্যয় করার ক্ষমতা কমে যাবে। তো সরকার তখন এখানে কোথায় কোথায় ছাড় দিবে তার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের, সেটাও আমাদের স্বচ্ছভাবে বোঝার সময় এখানে এসছে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে আগামী অর্থ বছরের রাজস্ব বাজেট নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন, নোয়াব ও টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর সাথে প্রাক বাজেট আলোচনা করেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব আদায় বাড়াতে সরকারের নিয়ে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। আমরা চেষ্টা করব করের হার যাতে খুব বেশি না বাড়ানো হয় এবং আমরা করের বেসটাকে যাতে আমরা এক্সপান্ড করতে পারি। আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। আমাদের এ সময় উভয় সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও আয়কর কমাতে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আবাহনী মোহামেডানের সেই উন্মাদনা আবারও ফুটবলে দেখতে চান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোহামেডান ক্লাবের নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই ইচ্ছের কথা জানান তিনি। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, তারকা খ্যাতি কাজে লাগিয়ে রাজনীতি মাঠে আসা উচিত নয়। মমিনুর রিপনের রিপোর্ট। দীর্ঘদিন পর মোহামেডান ক্লাব প্রাঙ্গণে জমেছিল তারার মেলা। নতুন পরিচালনা পর্ষদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। জমে ওঠা ক্লাব প্রাঙ্গণের মতো ক্রীড়াঙ্গনেও হারানো সেই উন্মাদনা আবারও দেখতে চান মির্জা ফখরুল। আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনো সুযোগ পেলে মাঠে খেলা দেখতে যাই এবং যদি আবাহনী মোহামেডানের ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব, কারণ এগুলো আমাদের প্যাশন। আমরা ছোট থেকে গড়ে উঠেছি এই ধরনের আপনার আনন্দ উপভোগ করার মধ্য দিয়ে। অনুষ্ঠানে বেশিরভাগ অতিথি রাজনীতিবিদ হলেও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার পরামর্শ দিয়েছেন রুহুল কবির রিজভী। প্রখ্যাত ক্রিকেটার আমাদের এই দেশের, সে আমাকে টেলিফোন করেছিল, আমি নির্বাচন করতে চাই বিএনপি থেকে, কিন্তু পরে দেখলাম সে আরেকটি রাজনৈতিক দল থেকে সে নির্বাচন করে এমপি হয়েছে। তারপর মনে হয়েছে নানাভাবে চাপ প্রয়োগ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার দিকে। এটা কেন? এটা তো হতে পারে না। খেলা ছাড়ার পর রাজনীতিতে আসা বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রীও চান খেলাধুলাকে প্রভাবমুক্ত রাখতে। আমরা সকল রাজনৈতিক বৈষম্য দূর করে আমরা সকলেই ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছেন, যারা খেলাধুলাকে পছন্দ করেন, সেই মানুষগুলোকে দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গন সাজাবো। দীর্ঘদিন অবহেলায় থাকা মোহামেডান ক্লাবকে নতুন উদ্যমে সাজাতে নতুন পরিচালনা পর্ষদকে পরামর্শ দিয়েছেন অতিথিরা। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম, রাতে ফিলিং স্টেশন বন্ধ চান মালিকেরা, পাম্পে এখনও দীর্ঘ লাইন। শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইন ও সশরীরে 3 দিন ক্লাসের কথা ভাবছে সরকার, চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার। হামে মার্চে 32 শিশু মৃত্যু, 2 কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা, কেনা হচ্ছে 10 ধরনের টিকা। ইরানে মার্কিন ইসরায়েল হামলা অব্যাহত, যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর সমালোচনা ট্রাম্পের।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।